নমস্কার, আমি সমন্বিতা। আপনারা তো সবাই নিশ্চয়ই জানেন যে আমি টাইম টু টাইম আমার যে এন্টারপ্রেনারশিপ জার্নি অর ই-কমার্স বিজনেস জার্নি কিংবা এক কথায় বলা ভালো অনলাইন বিজনেস জার্নি থেকে যে ছোটো ছোটো লার্নিংসগুলো আমার হয়, এক্সপিরিয়েন্স যেগুলো করি সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করি টাইম টু টাইম। আমার জাস্ট ভালো লাগে, মনে হয় আমার এই ছোটো ছোটো শেয়ার করা থেকে যদি আপনাদের কারো একটু হলেও কোনো হেল্প হয় তাহলে ক্ষতি। তো সেরকমই আজকে একটা বিষয় শেয়ার করার জন্য এলাম। যারা আমাকে অনেক দিন ধরে অবজার্ভ করছেন তারা তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি নানা রকম এক্সপেরিমেন্ট করি আমার অনলাইন বিজনেসটাকে নিয়ে। কখনো সোশ্যাল মিডিয়ার ওপর, কখনো ই-কমার্স প্ল্যাটফর্ম, কখনো পুরোপুরি নিজের ওয়েবসাইট, অনেক কিছু ছিল। এবং করতে 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 ফাইনালি 2025-এর মাঝামাঝি থেকে শুরু করে এখন একদম 2026-এ পুরোপুরি মার্কেট প্লেসের উপর ডিপেন্ড করে আমার বিজনেস রান করি। মার্কেট প্লেস বলতে বেসিক্যালি মিশো, অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশো থেকেই ম্যাক্সিমাম সেলটা আমার আসে। তাই আমার যা কিছু লার্নিংস অর এক্সপিরিয়েন্সেস সেটা মিশোর স্টোর ফ্রন্টের সাপেক্ষেই আমি বলছি। তো ব্যাপারটা এরকম যে ই-কমার্স বিজনেসের ক্ষেত্রে আমাদের যে ওভারঅল স্টোরের রেটিং সেটা খুব ইম্পর্টেন্ট সেল গ্রোথের ক্ষেত্রে। এই মুহূর্তে আমার স্টোরের রেটিং হচ্ছে 4.2 আউট অফ 5। স্টোরের ওভারঅল রেটিং ছাড়াও এক একটা প্রোডাক্টের কী রেটিং আছে সেটাও ইম্পর্টেন্ট। যদি রেটিংস ভালো থাকে, রিভিউ ভালো থাকে, তাহলে প্রোডাক্টের সেল অনেক বেড়ে যায়, গ্রোথ হয় খুব ভালো। মানে অনেকগুলো প্যারামিটার থাকে, তো কীরকম কী সেল হবে তার মধ্যে একটা প্যারামিটার হচ্ছে যে কীরকম রিভিউ আছে, রেটিং আছে। তো এবার টাইম টু টাইম আমাদেরকে চেক করতে হয় যে কাস্টমার কী ফিডব্যাক দিচ্ছে। রিভিউ রেটিং মানে তো কিছু না, কাস্টমারের ফিডব্যাক। যখন আমরা সোশ্যাল মিডিয়ার উপর ডিপেন্ড করে বিজনেস রান করছি তখন আমাদের একটা সুযোগ থাকে যে আমরা কাস্টমারের সঙ্গে ডাইরেক্ট কথা বলবো। যদি কোনো মিসকমিউনিকেশন থাকে সেটা ক্লিয়ার করার চেষ্টা করবো। কিন্তু ই-কমার্সের ক্ষেত্রে যখন আমরা মার্কেট প্লেসের উপর ডিপেন্ড করছি তখন কাস্টমারকে ডাইরেক্ট কন্ট্যাক্ট করার কোনো চান্সই থাকে না, বা যদি সেটা চেষ্টা করা হয় সেটা কিন্তু ইলিগাল। কাস্টমারের সঙ্গে সেলার কখনোই ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারবে না। তাই কাস্টমার যে রিভিউটা দিচ্ছে, রেটিংটা দিচ্ছে, সে যে পার্সপেক্টিভেই যেরকম রেটিং রিভিউ দিয়ে থাকুক না কেন আমাদেরকে সেটা অ্যাকসেপ্ট করতে হবে। এবার ব্যাপারটা এরকম যে আমরা কি সমস্ত রিভিউগুলোকে ইম্পর্টেন্স দেবো? মানে অবভিয়াসলি আমার প্রোডাক্টকে আরও বেটার করতে গেলে, আমার স্টোরের রেটিং আরও বেটার করতে গেলে কাস্টমার কী ফিডব্যাক দিচ্ছে, কীরকম কী রিভিউ দিচ্ছে সেটা খেয়াল রাখা খুবই ইম্পর্টেন্ট। কিন্তু সব রিভিউ, সব রেটিংই কি ইম্পর্টেন্ট? এরকম নয় যে কাস্টমার যেটা বলছে সেটাই একদম সঠিক। কাস্টমারও অনেক সময় ভুল রিভিউ, ভুল রেটিং দেয়। তার মধ্যে একটা তো হচ্ছে এরকম যে খুব ভালো ভালো কথা বলেছে বাট রেটিং দিয়েছে 1 স্টার। এটা আমি অ্যাজিউম করে নিচ্ছি হয়তো সে ঠিক করে বুঝতে পারেনি যে কীরকম করে রেট করতে হয়। সে হয়তো 1 স্টারটাকেই বেস্ট ভেবেছে। সে দিতে চেয়েছে হয়তো 5 স্টার, বাট ভেবেছে যে আমরা যেরকম ফার্স্ট, সেকেন্ড, থার্ড এরকম হই, তাই হয়তো ভেবেছে যে ফার্স্টটাই সবথেকে বেস্ট। তাই যতই দিতে ভালো ভালো কথা লিখে থাকুক, রেটিং দিয়েছে 1 স্টার। তো সেটাতে এবার তার ভুল হয়ে থাকুক কি যা হয়ে থাকুক সেটাতে আমাদেরই ক্ষতি হচ্ছে, কারণ একটা 1 স্টার মানে আমাদের ওভারঅল রেটিং অনেকটা কমে যায়। ভেবে নিতেই হবে যে 10টার মধ্যে একটা এরকম ভুলভাল হবে। তো যাই হোক, এটা তো একটা হলো। আর একটা হচ্ছে আমি একটা রিভিউ স্ক্রিনশট অ্যাটাচ করেছি, দেখতে পাচ্ছেন এখানে 1 স্টার দিয়েছে আর লিখেছে যে চোকার হিসেবে ভালো, বাট কামারবান্ধ হিসেবে এটা ইউজ করার জন্য নয়। এবার সে 1 স্টার রেটিং দিয়েছে এই ভেবে যে সে কামারবান্ধ হিসেবে জুয়েলারিটা পরতে চেয়েছে, বাট কামারবান্ধ হিসেবে পরতে পারছে না, তার জন্য সে 1 স্টার দিয়েছে। তার মানে তার বেসিক্যালি পছন্দ হয়নি, তার যে ডিমান্ডটা ছিল সেটা ফুলফিল হয়নি, তার জন্য সে ওরকম রিভিউ দিয়েছে, রেটিং দিয়েছে। এটাতে আমাদের ক্ষতি তো হলোই, কিন্তু তার এই পার্সপেক্টিভটাকে, তার এই রিভিউটাকে কি আমি গুরুত্ব দেব আমার প্রোডাক্টের ইমপ্রুভমেন্ট করার জন্য? কখনোই না। কারণ আমার প্রোডাক্টটা হচ্ছে এটা আমার মোর দ্যান 1000 পিসেস অলরেডি সেল হয়ে গেছে। তো এটা কিন্তু নেকলাইনে পরার মতো চোকার নেকলেস। এটা কিন্তু ডিজাইন করা হয়েছিল চোকার নেকলেস হিসেবেই। প্রোডাক্টটার ক্যাপশনে পরিষ্কার লেখা আছে চোকার নেকলেস, প্রোডাক্টটার ডেসক্রিপশনেও পরিষ্কার লেখা আছে মানে কামারবান্ধ হিসেবে পরা যেতে পারে, এরকম কোথাও কিচ্ছু লেখা হয়নি। তাহলে যেখানে আমি এটাকে কামারবান্ধ হিসেবে পরার কথা বলছি না, সেখানে যদি কেউ এটাকে কামারবান্ধ হিসেবে পরার জন্য কেনে এবং কেনার পরে দেখে যে এটা কামারবান্ধ হিসেবে সুটেবল নয়, তাহলে সেটা কি আমার ফল্ট? সেটা তো আমার ফল্ট নয়। তো এইরকম কিন্তু এই যে দুটো এক্সাম্পল দিলাম, এরকম কিন্তু 10টার মধ্যে একটা রেটিং আসে, যেগুলোর জন্য আমাদের ওভারঅল রেটিং অর প্রোডাক্টের রেটিং অনেকটা কমে যায়। বাট এই রিভিউগুলোকে আমাকে জাস্ট ইগনোর করতে হবে, কারণ যেমন ই-কমার্স বিজনেসে রিটার্ন আসবেই, মানে আমাদের 10% রিটার্ন ধরে নিতে হয় যে 10% রিটার্ন, আমি যত ভালোই প্রোডাক্ট করি না কেন 10% রিটার্ন আসবেই। কারণ এরকম রিটার্ন হয়েছে যেখানে রিজন দেখানো হয় যে চেঞ্জ মাই মাইন্ড, মানে কেউ যদি কেনার পরে মনে করে যে না আমি কিনবো না, আমি ফেরত দেবো, তাহলে সেখানে আমার কি করা থাকতে পারে? কত অ্যাফোর্ডেবল প্রাইস রাখতে পারবো তত আমার সেল গ্রোথ হবে। আর সেই অ্যাফোর্ডেবল প্রাইসে যদি আমি ভালো কোয়ালিটি দিতে পারি তাহলে তো হয়েই গেল ভালো। তো যাই হোক, তো এটা জাস্ট আমার একটু শেয়ার করার ছিল যে অনেক রকমই তো এক্সপিরিয়েন্স হয়, অনেক কিছু তো শিখি।
যা যা এক্সপিরিয়েন্স করছি, যা যা শিখছি সেগুলো থেকে বেটার করার চেষ্টা করি। কিন্তু তার মধ্যে একটা হচ্ছে যে আমাদেরকে সবসময় রিভিউ রেটিং এগুলো খেয়াল রাখতে হয়। তো সব রিভিউ রেটিংকে কিন্তু আমরা যদি ইম্পর্টেন্স দিয়ে দিই সেটা কিন্তু ভুল। কারণ এই যে সেকেন্ড যেটা বললাম যে সে কামারবান্দ হিসেবে এটা পড়তে চেয়েছে, আমি তো কোথাও এটা কামারবান্দ হিসেবে পড়ার জন্য বলিনি। তবুও যদি সে পড়তে চায় এবং তার সেইভাবে পড়তে পারেনি বলে খারাপ রেটিং দেয়, সেটা তো আমার কী করার আছে? আমার তো কিছু করার নেই, তাই না? তো যাই হোক, মনে হলো এটা শেয়ার করি। টুকটাক তো অনেক কিছুই শেয়ার করি।